ফ্লাইট জটিলতায় টাইগারদের দিনটা কষ্টে গেছে ভীষণ। ডারউইন থেকে ম্যাকাই 14 ঘন্টায় বাতিল ট্রেনিং সেশন। টাইগাররা ফিরবে, ব্যাক টু ব্যাক টেস্ট জিতে ইসরাফিল খসরু কনফিডেন্ট, দারুণ বার্তা দিয়েছে অস্ট্রেলিয়াতে। মোহামেডানের কোচ আর্জেন্টাইন বর্ন ভারেলা, ঘরোয়া লিগ থেকে এশিয়ান লেভেল সব কাঁপাবে সাদা কালোরা। সরকারের 6 মাসের ক্রীড়াঙ্গনে অনেক সৃষ্টিশীল উদ্যোগ, ফলাফল আসবে মিললে ধারাবাহিক সুযোগ। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। টাইগারদের এ কেমন বিড়ম্বনায় ফেললো ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইন থেকে শান্ত মিরাজদের ম্যাকাইতে আনলো 14.5 ঘন্টায়। বিরক্তই আর ক্লান্ত ক্রিকেটাররা। বুধবার বাতিল করা হয়েছে টাইগারদের প্র্যাকটিস সেশন। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। কষ্ট হয়ে গেল কেন? আজকে একটু বেশি টায়ার্ড লাগছে। না, হ্যাঁ, ফ্লাইটটা একটু ডিলে ছিল, সেকেন্ড পার্টটা একটু কষ্ট হয়ে গেল। একটু তো বড় হয়েছে, এক জায়গায় দুটা জায়গায় ওয়েট করা লাগছে। ডারউইন থেকে ম্যাকাই 14.5 ঘন্টা লাগলো পৌঁছাতে। ভাবতে পারেন এই সময়টাতে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারেন। বাংলাদেশ থেকে বিশ্বের দূর দূরান্তের যেসব দেশ আছে সেখানেও পৌঁছে যেতে পারেন। অথচ অস্ট্রেলিয়ার মধ্যেই দুইটা শহরে আসতে বাংলাদেশের ক্রিকেটারদের লেগেছে 14.5 ঘন্টা। ভোর 5টায় রওনা দিয়ে বিকেল 5টায় পৌঁছানোর কথা, সেটাও হয়নি। আরও 2 ঘন্টা লেট, 7টা 5 মিনিটে, সন্ধ্যা 7টা 5 মিনিটে ম্যাকাইতে এসে ক্রিকেটাররা পা রেখেছে। এক একজনের চেহারা দেখুন, কারো দিকে তাকানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়নি, এর মাঝে আবার লাগেজও মিসিং। 5:30টার সময় বেরিয়েছি হোটেল থেকে, এখন নামলাম ল্যান্ড করেছি। ফ্লাইটটা তো একটু ছিল, ক্যান্সে নামছি, এখানে ওয়েট করতে হয়েছে। তারপরে টেকনিক্যাল হয়েছিল মানে ফ্লাইটে, সো ফ্লাইট উঠে বসে থাকতে হচ্ছে প্রায় অলমোস্ট 2 আওয়ার্স। যখন কিনা ম্যাকাই এয়ারপোর্টে এসে তারা পৌঁছেছেন, প্রবাসী বাংলাদেশিরা 3 ঘন্টা ধরে অপেক্ষায় ছিলেন। তারা ফুল নিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছিলেন। কিছুটা সময়ের জন্য হয়তোবা এমন ভালোবাসা পেয়ে ম্যাকাইয়ের প্রবাসীদের তাদের সেই দুঃখটা দূর হয়ে গিয়েছিল। কিন্তু আপনি যদি ভাবেন এই যে 14.5 ঘন্টা লাগলো, এটা কি আসলে স্বাভাবিক মনে হয়? নর্মালি বাংলাদেশ দল যখন দেশের বাইরে যায় বা বাইলেটারাল সিরিজ খেলে, তখন কিন্তু যেসব বোর্ড থেকে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়, নিমন্ত্রণ দেওয়া হয়, সেসব বোর্ডের কাঁধেই থাকে এই যে ইন্টারনাল যেই ফ্লাইটগুলো থাকে সেগুলো ঠিক করার। ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক কী বুঝ থেকে বা কেন বা কিভাবে আসলে এত লম্বা সময় ধরে টাইগারদেরকে রাস্তায় রাস্তায় রাখলো, ঠিক যেখানটায় আমরাও এসেছি অল্প সময়ের মধ্যে। সব কিছু মিলে আসলে 5.5 থেকে খুব সম্ভবত 6 ঘন্টা ভেঙে ভেঙে, যেহেতু ডারউইন থেকে সরাসরি ফ্লাইট নেই, এরকমটা সময় লাগতে পারে। আমরাও এসেছি, কিন্তু ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খাওয়া দাওয়া ঠিক নেই, লম্বা সময় রাস্তায় পড়ে আছে। 2টা ফ্লাইট তারা যেভাবে আসলে সময় কাটিয়ে তারপর এখানে আসলো, এটা আসলেই অনেক বেশি দুঃখজনক। আসার পর, এয়ারপোর্টে নামার পর তাদের অভিব্যক্তিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ক্রিকেটাররা কতটুকু টায়ার্ড। ঠিক এমন অবস্থায় বাংলাদেশ এতটাই টায়ার্ড হয়ে গেছে, এতটাই মুষড়ে পড়েছে, বিমর্ষ হয়ে গেছে, ভেঙে পড়েছে যে আগামীকাল যেই শিডিউল প্র্যাকটিস আছে সেটা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবাই বলছিলেন বা বলা বলি করছিলেন হয়তো বা আগামীকাল তাদেরকে এত লম্বা জার্নির পর বিশ্রাম নিতেই হবে। ঠিক ম্যাকাই টেস্টের আগে এখানে যে পা রাখা ক্রিকেটাররা, তাদের অভিজ্ঞতাটা কিন্তু সত্যি খুব করুণ, খুবই বাজে একটা অভিজ্ঞতা। দোষটা আসলে কাকে দেবেন? ক্রিকেট অস্ট্রেলিয়াকে নাকি ভাগ্যকে? নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া। তীব্র হতাশায় যেন আরো কুকড়ে যাচ্ছে মাইটি অস্ট্রেলিয়া। ব্যর্থতার ধাক্কা ইলেকট্রিক শকের মতো এতটাই লেগেছে যে 2 দিন পরেও কাটছে না সেই হ্যাংওভার। কিন্তু দ্য শো মাস্ট গো অন, পরের ম্যাচ জিততে হবেই তাদের জন্য। এরই মধ্যে জ্যাক ওয়েজারবোর্ডকে দল থেকে বাদ দিয়েছে, তৈরি হয়েছে ম্যাকাইয়ের উইকেট। কিন্তু সেখানে কামব্যাক করতে আর কি কি করতে পারে অজিরা, রিপোর্টে বিস্তারিত।
টাইগার বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি একজন অস্ট্রেলিয়ানও। মাটি কামড়ে পড়ে থাকতে পারেনি তানজিদ তামিম, মুমিনুল কিংবা মুশফিকের মতো। কিন্তু টাইগার বোলাররা কি আসলেই আনপ্লেয়েবল ছিলেন? উত্তরটা হয়তো ক্যামেরন গ্রিনই সবচেয়ে ভালো দিতে পারবেন, কারণ এই ঝড়ঝঞ্ঝার মাঝে দাঁড়িয়ে একটা সেঞ্চুরি বের করে নিয়েছেন, প্রমাণ করেছেন রেজিলিয়েন্স অসম্ভব কিছু ছিল না। তবে সমালোচনার খড়গের নিচে পড়েছেন জ্যাক ওয়েদারাল্ড আর মার্নাস লাবুশেই। প্রত্যাশা অনুযায়ী কিছুই তারা করতে পারেনি। ওয়েদারাল্ডকে তো বিদায়ী করা হলো নেক্সট ম্যাচের দল থেকে। ম্যাট রেইনশোকে ডেকে পাঠানো হয়েছে 13 জনের স্কোয়াডের জন্য। শেফিল্ড শিল্ডে তার গেল সিজনের এভারেজ ছিল 50, কিন্তু তাতে কি 2023 সালের পর তো তার কোনো ইন্টারন্যাশনাল টেস্ট খেলারই অভিজ্ঞতা নেই। তবুও ম্যাকাইতে খুব সম্ভবত ট্রাভিস হেডের সাথে ওপেন করবেন তিনি। লাবুশেইনের চাকরি আপাতত বেঁচেছে, যদিও রান সেভাবে করতে পারেননি। কোচ ম্যাকডোনাল্ড বলেছেন একটা বড় ইনিংস তাকে ফিরিয়ে আনবে, কিন্তু বাংলাদেশ চাইবে সেই একটা বড় রানের ইনিংস অ্যাটলিস্ট ম্যাকাইতে না হোক। ডারউইনে কদিন আগে যেটা ঘটে গেছে, ক্রিকেট ফর অ্যানালিস্টরা সেটাকে বলছেন আর্গুয়েবলি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আপসেট। তাদের ফুল স্কোয়াড ছিল, তারা নাম্বার 1-এ ছিল, কিন্তু টপ অর্ডার ভেঙে পড়েছে। ফিল্ডিংয়ে 5টা ক্যাচ ড্রপ হয়েছে, আর বিগ ফোর অর্থাৎ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড আর নাথান লায়ন কাজের কাজ কিচ্ছু করতে পারেনি। তাদের বয়স হয়েছে, বোলিং স্কিল টাইগারদের গায়ে সেভাবে আর দাঁত বসাতে পারেনি ধার কমেছে বলে। তবুও সেই বিগ ফোরের কাছ থেকে সেকেন্ড টেস্টেও শার্পার এক্সিকিউশন চাইছে অজি ম্যানেজমেন্ট। ম্যাকাইতে মিস করার সুযোগ নেই। দ্য গার্ডিয়ানের হেডলাইন ছিল ডারউইনের ঘটনাটা দ্য মোস্ট প্রোফাউন্ড আপসেট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। তবে প্যাট কামিন্স বলছেন অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর কাজেও যথেষ্ট ভালো। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের চাপও মাথার উপরে জেঁকে বসেছে। সামনে কঠিন ব্যস্ততা, অপেক্ষায় সাউথ আফ্রিকা, ভারত আর ইংল্যান্ড। ওরাও যেন অজিদের ধরতে হাতে ছাই মেখে অপেক্ষায়। অ্যানালাইসিস বলছে ডারউইন হিউমিলিয়েশন আসলে হয়েছে ব্যাটিং অ্যান্ড ফিল্ডিং ফেইলরে, যেখানে দুনিয়ার সেরা বোলিং লাইন তো তাদের আছেই, টপ অর্ডার স্ট্যাবল করা হয়েছে রেইনশকে নিয়ে। ম্যাকাইতে প্রত্যেকে নিজের কাজটা ঠিকঠাক করলেই ম্যাচ জেতা যাবে, আর এই ম্যাচ জিতলেই পরের আরো কঠিন পরীক্ষার জন্য অজিরা কনফিডেন্স পাবে। তবে নাজমুল শান্ত ওই পাল্লায় মুচকি হাসছেন, তার পকেটে নিশ্চয়ই আছে নতুন কোনো নিনজা টেকনিক। দেখা হবে ম্যাকাইয়ে, খেলা হবে মাঠে। খালিদ জামিল, 71। অবহেলা আর পরীক্ষা নিরীক্ষার অংশ হতে যাচ্ছে বাংলাদেশ। যে মাঠ গত 80 বছরেও গড়ায়নি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ, সেখানেই কিনা টাইগারদের দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে টেস্ট ভেন্যু হিসেবে। অথচ কন্ডিশনের চাইতে বড় ব্যাপার, ভেন্যুতে মাত্র 10,000 দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারে। অজি টাইগারদের দ্বিতীয় টেস্টের সেই ভেন্যু নিয়ে বাকিটা জানাচ্ছেন হাসান। আজ থেকে প্রায় 80 বছর আগে রে মিচেল ওভাল নামে যাত্রা শুরু। কিন্তু অবাক করা ব্যাপার, আর দশকেও এখানে গড়ায়নি একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ। এমন একটা ভেন্যুতেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। তবে না, নাজমুল শান্তদের জন্যই যে উদ্বোধনের জন্য এত বছর রেখে দেওয়া হয়েছিল ম্যাকাইয়ের ভেন্যুটা, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। এক্সপেরিমেন্টের অংশ হিসাবেই এখানে খেলতে যাচ্ছে টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ম্যাকাই শহর, সমুদ্র, প্রকৃতি আর গ্রেট ব্যারিয়ার রিফের জন্য পরিচিত এই অঞ্চল। আর এখানেই দাঁড়িয়ে আছে টাইগারদের দ্বিতীয় অজিবোদের মিশনে থাকা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। 1948 সালে হ্যারপ্পার ক্রীড়া কমপ্লেক্সের অংশ হিসাবে যাত্রা শুরু করে এই ভেন্যু। পরে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের জন্য ধাপে ধাপে করা হয় সংস্কার। 2018 সালে পায় নতুন পরিচয় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। 2021 সালে বড় ধরনের আধুনিকায়নের পর যোগ হয় নতুন গ্র্যান্ড স্ট্যান্ড, ইন্টারন্যাশনাল মানের মিডিয়া সেন্টার, ড্রেসিং রুম ও ফ্লাড লাইট, যেখানে একসঙ্গে বসে উপভোগ করতে পারে মাত্র 10,000 দর্শক। 1992 সালে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দিয়ে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ গড়ায় এখানে। যদিও ভারত শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর এখানে সর্বমোট 3টি ওডিআই হয়েছে। অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যুটিতে পুরুষদের চাইতে নারীদের ক্রিকেট বেশি দেখা যায়। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও ভেন্যু হিসেবে ব্যবহৃত হয় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। তবে শুধু ক্রিকেটই নয়, অস্ট্রেলিয়ান ফুটবল লিগ AFL এর গুরুত্বপূর্ণ ম্যাচও দেখা যায় এখানে।
তবে ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়টি লেখা হচ্ছে এবার। বাংলাদেশে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের আয়োজক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এরই মধ্যে সোল্ড আউট প্রথম দিনের টিকিট। তবে প্রশ্ন থেকেই যায়, একটা অচেনা স্টেডিয়াম যেখানে কখনো টেস্টই হয়নি, সেখানেই দেয়া হলো বাংলাদেশের ভেন্যু, যেখানে দর্শক ধারণ ক্ষমতা মাত্র 10,000। যদিও এসব নিয়ে ভাবার সময় নাই শান্তদের। ডারউইনে যেভাবে ইতিহাস গড়েছে টাইগাররা, ঠিক একইভাবে ম্যাকাইতে ইতিহাস গড়বে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। আর ইতিহাস গড়লে তো সেটা ওই 10,000 দর্শকের মধ্যেই নিশ্চয়ই আটকে থাকবে না। হাসান সজীব, 71। ব্যাক টু ব্যাক টেস্ট জেতার জন্য যে মনোবল দরকার সেটা দারুণভাবেই আছে ক্রিকেটারদের মাঝে। বিসিবি ডিরেক্টর ফিনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু বলছেন, অস্ট্রেলিয়াকে একটা বড় বার্তা দেয়া গেছে। দ্বিতীয় টেস্টে দারুণ খেলতে পারলে বাকি বড় দলগুলো বাংলাদেশকে সামনের দিনগুলোতে ভালোভাবেই গুনবে। সাইফুল রূপকের রিপোর্ট। দেশসেরা অলরাউন্ডার মেহেদী মিরাজ, ব্যাটে বলে ইফেক্টিভ ক্রিকেটার। ছন্দময় মিরাজ সামনে থাকলে নিঃসন্দেহে চাপ কমে যায় ক্যাপ্টেন শান্তর। ক্যাঙ্গারুদের ওদের ডেরায় শিকার করে বাঘেরা এখন ফুরফুরে চাঙ্গা। হিংস্র ক্ষুধার্ত মনোভাব নিয়েই ওরা পৌঁছেছে দ্বিতীয় টেস্টের শহর ম্যাকাইতে। বনেদি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করবে বাংলাদেশ, এমন বড় স্বপ্ন এখন নাকি আরামসেই দেখা যায় শান্ত মিরাজদের নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তারা যেভাবে খেলেছে 4টা দিন, ব্যাটিং বোলিং ফিল্ডিং, এক বিন্দু ছাড় দেয়নি, ঠিক আছে। এবং অনেকেই কিন্তু এটা এক্সপেক্ট করেনি। কিন্তু আমি আমার সাথে প্লেয়ারদের সাথে পরশুদিন কথা বলার সুযোগ হয়েছে। দেন ভেরি হাই স্পিরিট, মনোবল খুবই চাঙ্গা, এবং আমি মনে করি দে আপ ফর দ্য ফাইট। আমি মনে করি সেকেন্ড টেস্টটাও খুব ভালো হবে, কম্পিটিটিভ হবে। এটাই আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি। উই ওয়ান্ট টু সি কনসিস্টেন্সি। বাংলাদেশ, আমাদের যে খেলোয়াড় আছে তাদের ট্যালেন্টের তো কোনো কমতি নেই। হ্যাঁ, মূল হচ্ছে আমাদের কাছে হলো ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করা, তাদের সহযোগিতাগুলো করা। সো সেই কাজটা কিন্তু বিসিবি করে যাচ্ছে, বাট খেলছে মাঠে প্লেয়াররা। সো দে আর দ্য রিয়েল হিরোজ। সো এখানে তারা দ্য রিয়েল হিরোজ অল অফ দ্য। আমি তো মনে করি আমাদের এই টেস্ট ম্যাচটাতে আমাদের 11 জন প্লেয়ার যারা মাঠে ছিলেন সকলেই ম্যান অফ দ্য ম্যাচ। টেস্টে বাংলাদেশকে নিচু সারির দল হিসেবেই ধরতো অজিরা। দর্শক আর স্পন্সরদের আগ্রহ থাকবে কম। টাইগাররা 5 দিন টিকতে পারবে কিনা এ নিয়ে ওদের ছিল বড় শঙ্কা। 23 বছর টেস্ট খেলতে বাংলাদেশকে দাওয়াত দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডও পিছিয়ে নেই। ইউকেতে সবশেষ টাইগাররা টেস্ট খেলেছে 16 বছর আগে। সাম্প্রতিক সময় পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়। অ্যাওয়েতে শান্তদের দুর্দান্ত পারফরমেন্স সবাইকেই এখন ভাবনায় ফেলবে। না, আই থিঙ্ক সেটা মনে হয় এবার জাস্টিফাইড হয়ে গেল। আমরা 23 বছর পরে গিয়ে যে পারফরমেন্সটা দেখালাম, আই থিঙ্ক মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। তবে অস্ট্রেলিয়া ইজ নাম্বার 1 টেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন বড় বড় দল যদি আমরা বলি, যারা আমরা বড় দল বলি, ইন্ডিয়া, ইংল্যান্ড, তারাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে স্ট্রাগল করে। আমরা কিন্তু এই টেস্টটা মোটামুটি স্বাচ্ছন্দ্যে জিতেছি উইদিন 4 days। আমরা ডমিনেট করে জিতেছি। সো ইট ইজ নট জাস্ট দ্য উইন, ইটস দ্য নেচার অফ দ্য উইন। যেভাবে আমরা জিতেছি খেলাটা, এটা কিন্তু সামথিং আমাদের মানে দেখতে হবে যে হাউ উই ওয়ান। সো এটা একটা মেন্টালিটির বিষয়। টিম যদি কনসিস্টেন্টলি পারফর্ম করে, বাকি টিমরা সতর্ক হয়ে যাবে, কারণ তারা জানে যে বাংলাদেশ এখন কনসিস্টেন্টলি পারফর্ম করছে, এটা ওয়ান অফ কিছু না। সো হ্যাঁ, টিমের উপর একটা প্রেশার থাকেই, সবসময় থাকবে। বাট আমি মনে করি এই যে আমাদের এই এখন যে টিমটা আছে, দের স্পেশাল গ্রুপ অফ বয়েজ, তারা ভালো খেলছে, দের কনফিডেন্ট, এবং দের প্লেইং ফিয়ারলেস ক্রিকেট। এটা হলো মূল জিনিসটা। আই থিঙ্ক এটাই আমরা দেখতে চাই, এবং বাংলাদেশ ক্রিকেটের আপনার ব্র্যান্ডই হওয়া উচিত। আশা করি এই ক্রিকেট কন্টিনিউ করলে লর্ডসে আমরা ভালো রেজাল্ট দেখবো ইনশাল্লাহ। দেশ বিদেশে নিয়মিত সাফল্য পেতে বোর্ড পরিচালকরা সিরিয়াস। ঘরোয়া ক্রিকেট মৌসুমকে আরো ঢেলে সাজাতে আদা জল খেয়েই নামছে। বিসিবি কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট আছে যেটা আমরা কাজ করছি। আমরা রিসেন্টলি আমাদের 4 ডে ক্রিকেট, তারপর একটা 1 ডে ক্রিকেট, T20 নিয়ে একটা প্যাকেজ নিয়ে কাজ করছি, যেখানে আমরা বিভিন্ন স্পন্সরকে আনার চেষ্টা করছি, তারা স্পন্সরশিপ এখানে আমরা পাই, এবং এই লিগগুলোকে আমরা সমৃদ্ধ করতে পারি। সাইফুল রূপক, 71। ঘটা করে দলবদলের পর এবার আর্জেন্টিনা থেকে কোচ উড়িয়ে এনে চমকে দিল মোহামেডান। বসুন্ধরা থেকে সাদ ফাহিম জিকোদের নিয়ে আসার পর ওদের ইউএফা প্রো লাইসেন্সধারী আর্জেন্টাইন কোচ আন্দেস সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নয়া মৌসুম থেকেই তাকে দেখা যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাগআউটে। বাকিটা শেখ আশিকের রিপোর্টে। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। লাস্ট উইকেই সাইনিং এ তো রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। ফাহিম, সাদ, জিকোদের মতো ন্যাশনাল টিমের প্রথম সারির তারকাদের
বসুন্ধরার ডেরা থেকে ছিনিয়ে এনে শক্তিশালী স্কোয়াড গড়েছে, কিন্তু শুধুই তো আর দল দিয়ে হবে না, ওদের প্রপার ইউটিলাইজের জন্য দরকার একজন পারফেক্ট কোচ। ট্রফি কন্টেন্ডার হিসেবে চোখে চোখ রেখে ফাইট দিতে মোহামেডান নিয়ে এসেছে একজন আর্জেন্টাইন কোচকে। সবশেষ ভারতের লিগের গোয়া এফসিতে কোচিং করিয়েছেন তিনি। এরপর আবার ছিলেন ভারতের চার্চিল ব্রাদার্স ও ব্যাঙ্গালোর ইউনাইটেডে কাজ করেছেন গোকুলাম কেরালা এফসির হয়েও। আমরা অনেকের সাথে কথা বলেছি, ফাইনালি না হওয়া পর্যন্ত আসলে কেউ বলা যায় না। আমাদের কোচের নাম হচ্ছে ফার্নান্দো আন্দেস সান্তিয়াগো ভারেলা। তার জন্ম আর্জেন্টিনায়, তার রেসিডেন্স হচ্ছে স্পেনে, তার বয়স 53 বছর, প্রো লাইসেন্সধারী কোচ। কোচকে যখন নিয়োগ দেওয়া হয়েই গেছে, এবার প্লেয়ার গুছিয়ে নেয়ার পালা। ট্রেনিং ফ্যাসিলিটিস, কিট সহ যাবতীয় যা যা দরকার সবকিছু নিয়েই মাঠে নামতে প্রস্তুত মোহামেডান। কথাতেই বোঝা যাচ্ছে এবার একটা চমক দেখিয়েই দেবে আকাশি সাদারা। এই বছর আমরা একটা ভালো দল গঠন করেছি এবং প্রত্যেকটা খেলোয়াড় এক একটা খেলোয়াড় এক এক জায়গার থেকে এসছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা প্র্যাকটিস শুরু করব। আমরা প্র্যাকটিস মাঠও কনফার্ম করে ফেলেছি। 25 আগস্ট ফেডারেশন কাপ, 28 আগস্ট ঘরোয়া ফুটবল লিগ শুরু হওয়ার সূচি। তবে সঠিক সময়ে নয়া মৌসুম বাফুফে শুরু করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছেই, যদি ওসব নিয়ে ভাবার সময় নাই মোহামেডানের। শেখ আশিক, 71, ঢাকা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান ধারণ করে মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার। 6 মাস শেষ হতে না হতেই একের পর এক নতুন চিন্তা আর পরিকল্পনা সামনে এসেছে ক্রীড়াঙ্গনে। ক্রীড়া কার্ড, নতুন কুড়ি স্পোর্টসের মতন পরিকল্পনাগুলো বাস্তবায়ন চলছে। তবে 6 মাসেই এই উদ্যোগগুলোর সাথে ফল পাওয়া মুশকিল। অবশ্য একটা উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখাই যায়। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ব্যাংকের ক্যাশ ইন মেসেজ, গুনে গুনে 1 লাখ টাকা জমা পড়লো আর মুখে ফুটলো হাসি। যা কথা দেওয়া হয়েছিল তা রাখাও হয়েছে। ক্রীড়া কার্ডের ব্যাপারে আপনি জানেন, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান সামনে রেখে এগিয়ে গিয়েছিল সরকার। নির্বাচনের ইশতেহারে যা যা বলা ছিল তা করে দেখিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতার কাজটা শুরু হয়েছিল মার্চের শেষে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। কিন্তু এই পরিকল্পনা বহু আগের। দেশ গড়ার কাজে সব সেক্টর নিয়ে কাজ করা হলেও আড়ালে আবডালে থেকে যাচ্ছিল ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবল। হামজারা আসার আগে যতটুকু লাইমলাইট পাওয়ার দরকার ছিল কিংবা কাজ করা যেত তা হয়নি। গেল 1 বছরে স্পোর্টসে একটা লাইন ছিল সবচেয়ে পরিচিত, নতুন করে স্পোর্টস। প্রথমবারের মতো এই আয়োজন থেকে সরকারি ভাবাগের ঠাই করা হয়েছে প্লেয়ারদের, যাদের কাজ পাইপলাইনে যুক্ত হয়ে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করা। প্রত্যেকটা ফেডারেশনকে আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে নিজেদের মতো করে পাইপলাইন তৈরি করার জন্য। সেখানে সরকার নিজ উদ্যোগে সারা দেশ থেকে প্লেয়ার বাছাইয়ের কাজটা করছে। তাতে যেমন ফেডারেশনগুলোর কাজ কমে যাচ্ছে, তেমনি সরকারি বন্দোবস্তুতে নিজস্ব পরিকল্পনাও হচ্ছে বাস্তবায়ন। এসব তো স্টার্টিং পয়েন্ট। আসল খেলটা তো হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটে, যেখানে 2586.06 কোটি টাকা বাজেট পাশ করা হয়েছে ক্রীড়াঙ্গনের জন্য। ক্রীড়াঙ্গনকে প্রতিষ্ঠিত করতে সেটা যথেষ্ট নয়, তবে আগের চেয়ে এই বরাদ্দ বেড়েছে অনেকটা, সেটাই আশার কথা। প্লেয়ার বাছাই হলো, বাজেট পাশ করানো হলো, এখন কাজটা কি, কিভাবে প্ল্যান কাজ করবে? আসলে সেটা তো আগ থেকেই রেডি। সারা দেশে স্পোর্টস ভিলেজ বানানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। ইনডোর সহ 10টির নকশা চূড়ান্ত, অর্থাৎ এমন একটা ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে যেটা হয়ে উঠবে স্পোর্টস ল্যাব। ফুটবল, ক্রিকেট, হকির মতো গেমগুলো অনায়াসেই সেখানে চালিয়ে নেওয়া সম্ভব হবে। স্পোর্টস ভিলেজে শেষ কথা না, প্রায় 4500-এর বেশি নতুন মাঠ তৈরির পরিকল্পনা চূড়ান্ত। ক্রীড়া হবে পেশা, এই স্লোগানে তৃণমূল থেকে প্লেয়ার তৈরি করার সব বন্দোবস্ত করতে চায় সরকার। বর্তমান সরকারের বয়স পার হয়নি 200 দিন, তার আগেই কন্ট্রিবিউশন স্বস্তি দেয়, আশাবাদী করে। ক্রীড়াবিদদের ভাতা, নতুন করে স্পোর্টস সিজনগুলো চলমান প্রক্রিয়া। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যে স্বপ্নের কথা বলেছেন, সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হলে ওয়ার্ল্ড স্পোর্টস সার্কিটে বাংলাদেশ সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে, সে আশা আপনি করতেই পারেন। আবু নাইম, 71।
খেলা যোগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।